প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা কয়েক লক্ষ আর্মেনীয় নাগরিকের হত্যাকাণ্ডকে গণহত্যা বলতে নারাজ তুরস্ক। এমনকি তুরস্কের পার্লামেন্ট আর্মেনীয় গণহত্যা শব্দটিকে নিষিদ্ধ করেছে 2017 সালে। অন্যদিকে পশ্চিমা বিশ্বের একের পর এক দেশ এটিকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিচ্ছে। সর্বশেষ স্বীকৃতি দিল আমেরিকা। তো এই ভিডিওতে আমরা দেখে নেব যে গণহত্যা কাকে বলে, প্রথম বিশ্বযুদ্ধের সময় কি ঘটেছিল, তুরস্ক এ ব্যাপারে কি বলে, আর্মেনিয়া সহ পশ্চিমা বিশ্ব কি বলে, কতটি দেশ এ পর্যন্ত এই ব্যাপারটিকে স্বীকৃতি দিয়েছে, কেন আমেরিকা এখন স্বীকৃতি দিচ্ছে, আর এই স্বীকৃতির ফলে তুরস্কের উপর কি প্রভাব পড়বে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই আমরা মানচিত্র দেখে নেব। তো এখানে সারা বিশ্বের মানচিত্রে এটি হলো আর্মেনিয়া, আর এর পাশে হলো তুরস্ক, আর এদিকে আছে যুক্তরাষ্ট্র। এখানে আরো ভালো করে দেখতে পাচ্ছেন এই অংশটি হলো আর্মেনিয়া, এটি হলো আজারবাইজান, এটিও আজারবাইজান, আর এটি হলো নাগোর্নো কারাবাখ, যেটি নিয়ে যুদ্ধ হয়েছিল আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে। এখানে আরো ভালো করে দেখতে পাচ্ছেন এটি হলো বর্তমান রাশিয়ার একাংশ, এটি হলো কৃষ্ণ সাগর, এটি হলো বর্তমান জর্জিয়া, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, ইরান। তো আর্মেনিয়ার ব্যাপারে কিছু ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন, আপনারা পড়ে নিন। তো প্রথমেই আমরা এই বিষয়ের ব্যাকগ্রাউন্ড জেনে নেব। তো আমরা জানি যে অটোমান সাম্রাজ্য প্রায় 1299 সালে স্থাপিত হয়েছিল এবং এই সাম্রাজ্যের পতন ঘটে 1922 সালে। এই সাম্রাজ্য অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে। একসময় ইউরোপের অনেক এলাকায় এই সাম্রাজ্যের শাসনে ছিল, ফলে দেখা গেল অটোমান সাম্রাজ্য ইউরোপের যে সকল এলাকা শাসন করত সে সকল এলাকার প্রায় 90% মানুষ ছিল অমুসলিম। এটি হলো বর্তমান তুরস্ক, আর এখানে ইউরোপের অংশ দেখতে পাচ্ছেন, আর এটি হলো আফ্রিকার কিছু অংশকে দেখতে পাচ্ছেন এখানে, আর এদিকে আছে মধ্যপ্রাচ্য। তাই এত বড় ও মুসলিম জনসংখ্যাকে শাসন করতে গিয়ে অটোমান শাসকদের বিভিন্ন সমস্যায় পড়তে হতো। ফলে একসময় অটোমান বাদশাহ একটি নতুন পদ্ধতি চালু করলেন, এর নাম হলো মিলেট সিস্টেম। এই মিলেট সিস্টেমের মানে হলো একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠীকে মূলত শাসন করবে ওই ধর্মের একজন ধর্মীয় নেতা, আর ওই ধর্মীয় নেতা জবাবদিহি করবে বাদশার কাছে। অর্থাৎ অটোমান সাম্রাজ্যের প্রধানকে সুলতান অর্থাৎ বাদশাহ, এবং তার অধীনে থাকবে একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা। কিসের ধর্মীয় নেতা? একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর, অর্থাৎ একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে শাসন করবে মূলত তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। আর এই ধর্মীয় নেতা কার অধীনে থাকবে? সুলতানের অধীনে, কারণ সুলতান ছিলেন মুসলিম এবং তার ইউরোপীয় জনগণ ছিল বেশিরভাগই অমুসলিম, যার ফলে তাদেরকে সরাসরি শাসন করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল, যার ফলে এই মিলেট সিস্টেম চালু করা হলো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে অটোমান সাম্রাজ্যের অধীনে যে আর্মেনীয় খ্রিস্টান যারা ছিল তাদেরকে শাসন করত আর্মেনীয় খ্রিস্টানদের যে ধর্মীয় নেতা ছিল তারা, আর এই নেতা সুলতানের অধীনে ছিলেন। তো এই পদ্ধতিকে অনেকেই ভালো পদ্ধতি বলে থাকেন, কারণ এই পদ্ধতিতে সুলতান অমুসলিমদের বিভিন্ন ব্যাপারে হস্তক্ষেপ করতেন না। কিন্তু আবার অনেকেই বলে থাকে যে এই পদ্ধতি হলো অনেক খারাপ, কারণ তাদের বক্তব্য হলো যে এই পদ্ধতিতে অমুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল এবং অমুসলিমদেরকে জিজিয়া কর সহ আরও কিছু বাড়তি ট্যাক্স দিতে হতো, যা মুসলিমদেরকে এত পরিমাণে দিতে হতো না। এটা সত্য যে অমুসলিমদেরকে বেশি ট্যাক্স দিতে হতো, যার ফলে অমুসলিম এবং মুসলিমদের মধ্যে অনেক বিভেদ ছিল এবং বিশ্বাসের ঘাটতি ছিল। তো 1900 সালের শুরুর দিকে অটোমান সাম্রাজ্য দুর্বল হতে থাকলো। 1912 সালে এই এলাকাগুলো অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল, অর্থাৎ অন্য সকল এলাকা তার অধীন থেকে চলে গেল অন্য সাম্রাজ্যগুলোর অধীনে, অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যগুলোর অধীনে। কারণ ওই সময় ইউরোপীয় সাম্রাজ্যগুলো আস্তে আস্তে শক্তিশালী হতে থাকলো, ফলে অটোমান সাম্রাজ্য তার দখল করা ইউরোপীয় এলাকাগুলো হারাতে থাকলো ইউরোপীয় সাম্রাজ্যগুলোর কাছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটি হলো রাশিয়ান সাম্রাজ্য তখনকার সময়ে, আর রাশিয়ান সাম্রাজ্যের সাথে সীমান্ত ছিল অটোমান সাম্রাজ্যের। এদিকে আছে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, এদিকে আছে ফরাসি সাম্রাজ্য, ফরাসিরা এগুলো দখল করে নিয়েছিল আফ্রিকার এই এলাকাগুলো। এটি হলো ভূমধ্যসাগর। স্প্যানিশ সাম্রাজ্য ছিল, এখানে দেখতে পাচ্ছেন এটি হলো যুক্তরাজ্য।
তার মানে অটোমান সাম্রাজ্য দুর্বল হতে থাকলো এবং ইউরোপীয় সাম্রাজ্যগুলো শক্তিশালী হতে থাকলো। আর আমরা আগেই দেখেছি যে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে অনেক আগে থেকেই মনোমালিন্যতা ছিল, অর্থাৎ কেউ কাউকে বিশ্বাস করতো না। অটোমান সাম্রাজ্যের মূল কেন্দ্র ছিল বর্তমান তুরস্ক, অর্থাৎ এখানে যে তুরস্ক দেখতে পাচ্ছেন সেই তুরস্ক। আর এই তুরস্কে যখন অটোমান সাম্রাজ্য ছিল তখন প্রচুর পরিমাণে আর্মেনীয় খ্রিস্টান বসবাস করত এবং অনেক আগে থেকেই তারা এখানে বসবাস করত। তো ইউরোপীয় শক্তিগুলোর সাথে অটোমান সাম্রাজ্যের সংঘর্ষের সময় মুসলিমরা ভাবত এই আর্মেনীয় খ্রিস্টানরা আমাদের পক্ষের লোক না, এরা থাকে আমাদের দেশে কিন্তু এরা সমর্থন করে কাদেরকে? এই রাশিয়ান সাম্রাজ্য, তারপর এখানে জার্মান সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য, এদেরকে সমর্থন করে। এরা চায় যে ইউরোপীয় শক্তিগুলো শক্তিশালী হোক এবং অনেক সময় এখানে থাকা আর্মেনীয় খ্রিস্টানরা অটোমান সাম্রাজ্যের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, যার ফলে অটোমান সাম্রাজ্যের শাসকরা এবং মুসলিম জনগণ ভাবত যে এই আর্মেনীয় খ্রিস্টানরা হলো তাদের জন্য ফিফথ কলাম, অর্থাৎ ঘরের শত্রু। এরা অটোমান সাম্রাজ্যের ভালো চায় না, ফলে মুসলিম অমুসলিম দ্বন্দ্ব আরও বাড়ল। তো এক পর্যায়ে প্রথম বিশ্বযুদ্ধের শুরু হয় 1914 সালে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম বিশ্বযুদ্ধের একদিকে ছিল অ্যালাইজ পাওয়ার এবং অন্যদিকে ছিল সেন্ট্রাল পাওয়ার। তো সেন্ট্রাল পাওয়ারে ছিল জার্মানি, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য এবং বুলগেরিয়া। আর অন্য পক্ষে ছিল যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, সার্বিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র এবং আরও কিছু দেশ। তো আমরা মানচিত্রে দেখেছি যে রাশিয়ান সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য পাশাপাশি সাম্রাজ্য, যার ফলে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই রাশিয়ান সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে। আর আর্মেনীয় খ্রিস্টানরা শুধুমাত্র যে অটোমান সাম্রাজ্যে থাকতো সেরকম নয়, তারা রাশিয়ান সাম্রাজ্যের অনেক এলাকা জুড়েও থাকতো, অর্থাৎ এই সীমান্তের এদিকেও ছিল আর্মেনীয় জনগণ এবং এদিকেও ছিল আর্মেনীয় জনগণ। তো আগেই বলেছি যে অটোমান শাসকদের সন্দেহ ছিল যে আর্মেনীয়রা অটোমান সাম্রাজ্যের ভালো চায় না। তো যখন অটোমান সাম্রাজ্যের সাথে রাশিয়ার যুদ্ধ চলছিল তখন অটোমান সাম্রাজ্য ভাবতো যে এরা কি করছে, এদেরকে সাহায্য করছে, অর্থাৎ এরা আমাদের এখানে আছে কিন্তু এরা সাহায্য করছে কাদেরকে? এখানে থাকা আর্মেনীয়দের, অর্থাৎ রাশিয়াকে। যার ফলে অটোমান বাদশাহ ভাবলেন যে আর্মেনীয়রা যদি এখানে থাকে তাহলে আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, কারণ এরা এদেরকে সাহায্য করবে, যার ফলে রাশিয়া খুব সহজেই দ্রুত এখানে চলে আসবে, অর্থাৎ আমাদের এলাকাগুলো দখল করে নেবে। যার ফলে অটোমান শাসকরা সিদ্ধান্ত নিলেন যে এখানে থাকা আর্মেনীয়দেরকে এখানে আর রাখা যাবে না, এদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে। যার ফলে এদেরকে বর্তমান সিরিয়া, বর্তমান ইরাক এই এলাকাগুলোতে পাঠিয়ে দেওয়া হলো, কারণ আমরা জানি যে তখনও এই সিরিয়া এবং ইরাক অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। তো যেহেতু তাদেরকে জোর করে এই জায়গা থেকে এই এলাকাগুলোতে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, যার ফলে ওই সময় প্রচুর আর্মেনিয়ান মারা যায় না খেয়ে এবং বিভিন্ন অসুখে। এছাড়াও তাদের উপর অনেক অত্যাচার হয়েছে, অটোমান সাম্রাজ্যের সেনাবাহিনী অনেক অত্যাচার করেছে তাদের উপরে, কারণ আমরা জানি যে তারা অবিশ্বাস করত এই আর্মেনীয় জনগণকে, যার ফলে তারা ভাবতো যে এরা আমাদের শত্রু। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা রিফিউজি হিসেবে বিভিন্ন জায়গায় বসবাস করতে শুরু করেছিল। বিভিন্ন গণকবর থেকে আর্মেনীয়দের কঙ্কাল তোলা হচ্ছে। তো এক পর্যায়ে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো এবং এই সেন্ট্রাল পাওয়ার হেরে গেল, অর্থাৎ অটোমান সাম্রাজ্য হেরে গেল এবং অটোমান সাম্রাজ্য ভেঙে নতুন তুরস্কের জন্ম হলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম বিশ্বযুদ্ধের পরে আর্মেনিয়া কিছুদিনের জন্য স্বাধীন ছিল, পরে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়া একে দখল করে নেয় এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পরে 1991 সালে আর্মেনিয়া পুরোপুরিভাবে স্বাধীন হয়। তখন যে অনেক আর্মেনীয় মারা গেছে সেটি বর্তমান তুরস্কও স্বীকার করে, তবে পার্থক্য হলো দুটি বিষয় নিয়ে। একটি হলো এর সংখ্যা, অর্থাৎ কত সংখ্যক আর্মেনীয় মারা গেছে, আর দ্বিতীয়টি হলো এটি গণহত্যা কিনা। তো এখন আমাদেরকে জানতে হবে যে গণহত্যা কি, এর সংজ্ঞা কি। তো গণহত্যা কনভেনশন নামে একটি কনভেনশন আছে যেটি স্বাক্ষর করা হয়েছিল 1948 সালে এবং এটি কার্যকর হয়েছে 1951 সালে। এর আর্টিকেল 2-তে গণহত্যার সংজ্ঞা দেয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে যে গণহত্যা মানে হলো এমন কোনো কাজ যেটির উদ্দেশ্য হলো ধ্বংস সাধন, অর্থাৎ সম্পূর্ণরূপে বা আংশিক। কিসের ধ্বংস সাধন? যে কোনো জাতীয় গ্রুপ বা আদিবাসী গ্রুপ বা বর্ণগত গ্রুপ বা ধর্মীয় গ্রুপের বা গোষ্ঠীর ধ্বংস সাধন। কিভাবে? ওই গোষ্ঠীর লোকদেরকে হত্যা করে, অথবা ওই গোষ্ঠী বা গ্রুপের লোকদেরকে মারাত্মকভাবে শারীরিক আহত করে বা মানসিকভাবে আহত করে, অথবা এমন কোনো অবস্থা সৃষ্টি করা যার ফলে তাদের সদস্যরা ধ্বংসে পতিত হয়, অথবা এমন কোনো ব্যবস্থা নেওয়া এই উদ্দেশ্যে যে ওই গ্রুপের মহিলারা যেন সন্তান জন্মদান না করতে পারে, অর্থাৎ ওই গ্রুপ যেন আর বাড়তে না পারে,
অথবা ওই গ্রুপের শিশুদেরকে এক গ্রুপ থেকে অন্য গ্রুপে নিয়ে যাওয়া। মূল কথা হলো যে এমন কোনো গ্রুপ যেটি হতে পারে কোনো জাতীয় গ্রুপ, কোনো আদিবাসী গ্রুপ, কোনো বর্ণগত গ্রুপ বা কোনো ধর্মীয় গ্রুপ বা গোষ্ঠী, এই গোষ্ঠীর জনগণকে কি করা? হত্যা করা, কোনো ধরনের শারীরিক আঘাত করা, তাদের সন্তান জন্মদানে বাধা দান করা বা তাদের সন্তানদেরকে এক জায়গায় এক গ্রুপ থেকে অন্য গ্রুপে জোর করে নিয়ে যাওয়া। তো এই কাজগুলি যদি করা হয় তাহলে সেটাকে আমরা বলবো গণহত্যা। তবে এই গণহত্যায় সব থেকে বড় যে উপাদানটি সেটি হলো ইন্টেনশন, অর্থাৎ এই কাজগুলো করতে হবে অবশ্যই একটা ইন্টেনশন নিয়ে যে ওই গ্রুপটাকে আমি কি করব? ধ্বংস করে দেব, সেটি যেন আর ভালোভাবে বাঁচতে না পারে। তার মানে আমরা বুঝতে পারলাম যে গণহত্যা বলতে শুধুমাত্র হত্যাকেই বোঝায় না, আরও অনেকগুলো বিষয় এটির অন্তর্ভুক্ত। তবে সব থেকে বড় যে উপাদান সেটি হলো উদ্দেশ্য থাকতে হবে। আমরা জানি যে বিভিন্ন যুদ্ধে অনেক মানুষ মারা যায়, কিন্তু সবসময় আমরা এটাকে গণহত্যা বলি না, কারণ সেগুলোতে এই ইন্টেনশনটা থাকে না। যেমন আমরা ইরাক ইরান যুদ্ধ নিয়ে কথা বলেছি, তো আমরা দেখেছি যে ইরাক ইরান যুদ্ধে অনেক মানুষ মারা গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, কিন্তু তারপরেও আমরা এটাকে গণহত্যা বলছি না। কারণ কি? কারণ যুদ্ধ হয়েছে দুটি দেশের মধ্যে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে। এখানে কোনো গোষ্ঠীকে একদম মেরে ফেলার, একদম বিলুপ্ত করে দেওয়ার, পৃথিবী থেকে একদম মুছে ফেলার কোনো উদ্দেশ্য ছিল না, যার ফলে এগুলোকে আমরা সাধারণত গণহত্যা বলি না। তো ওই কনভেনশনের 3 আর্টিকেলে এই জিনিসগুলোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। অর্থাৎ কোনো গণহত্যা ঘটানো, কোনো গণহত্যার ষড়যন্ত্র করা, তারপর কাউকে উত্তেজিত করা যে সে যেন গণহত্যা করে, গণহত্যার উদ্যোগ নেওয়া অথবা গণহত্যায় সহযোগিতা করা। তো এই জিনিসগুলো যদি করা হয় তাহলে সেটি কি হবে? ওই কনভেনশনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হবে। তো এখন আমরা জেনে গেলাম যে গণহত্যা কি। এখন আমরা দেখে নেব যে তুরস্ক এবং আর্মেনিয়া কি বলে এই বিষয়টি নিয়ে। বর্তমান তুরস্ক স্বীকার করে যে তখন অনেক আর্মেনীয় মারা গিয়েছিল। তুরস্ক বলে প্রায় 3 লাখের মতো আর্মেনিয়ান তখন মারা গিয়েছিল, কিন্তু আর্মেনিয়া বলে যে না, এই সংখ্যাটা হলো 15 লক্ষ। আর্মেনিয়া বলে যে তুমি উদ্দেশ্য করে, অর্থাৎ তুমি ইচ্ছে করে, তোমার ইন্টেনশন ছিল, তোমার উদ্দেশ্য ছিল যে আর্মেনীয়দেরকে পৃথিবী থেকে মুছে ফেলা, যার ফলে তখন আর্মেনীয় যে জনসংখ্যা ছিল তার 90% মানুষকে তুমি হত্যা করেছো। অর্থাৎ 15 লক্ষ আর্মেনীয়কে তুমি হত্যা করেছো, যার ফলে এটি গণহত্যা, কারণ তোমার উদ্দেশ্য ছিল তাদেরকে এই পৃথিবী থেকে মুছে দেয়া। কিন্তু তুরস্ক বলে যে না, আর্মেনীয়রা তখন মারা গিয়েছিল যুদ্ধের ফলে, তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, যার ফলে কে কোন দিকে মারা গিয়েছে সেটির হিসাব রাখা আমাদের পক্ষে সম্ভব ছিল না, যার ফলে এটি গণহত্যা নয়, কারণ আমরা উদ্দেশ্য করে তাদেরকে হত্যা করিনি। অন্যদিকে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার নামে যে সংগঠন আছে তারা বলছে যে এই সংখ্যা প্রায় 10 লক্ষের মতো, অর্থাৎ ওই সময় 10 লক্ষ আর্মেনিয়ান মারা গিয়েছিল। এবং 2005 সালে যখন এরদোগান প্রধানমন্ত্রী ছিলেন তখন এই সংগঠন এরদোগানকে লিখেছিল যে 15 লক্ষ আর্মেনিয়ান মারা যাওয়া এটি শুধু আর্মেনিয়ার দাবি নয়, এটি জেনোসাইড নিয়ে গবেষণা করে যে স্কলার আছে সেটি তাদেরও দাবি। অর্থাৎ তারা বলছে যে এই সংখ্যা 3 লক্ষ নয়, এটি 10 লক্ষ বা তার উপরে। আর আর্মেনিয়া 24 এপ্রিলকে গণহত্যা দিবস হিসেবে পালন করে থাকে, কারণ ওই 24 এপ্রিল 1915 সালে প্রায় 250 জন আর্মেনীয় বুদ্ধিজীবী এবং কমিউনিটি লিডারদের হত্যা করেছিল অটোমান সাম্রাজ্যের শাসকেরা। তো পৃথিবীর কতটি দেশ এই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়? তো এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ কালারের যে অংশগুলো, যে দেশগুলো আছে, তারা ওই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়। এখানে কানাডাকে দেখতে পাচ্ছেন, এদিকে ইউরোপের দেশগুলোকে দেখতে পাচ্ছেন, এটি হলো রাশিয়া। আর এই কালারের যে দেশগুলো আছে তারা আংশিক স্বীকৃতি দিয়ে থাকে। বর্তমানে যুক্তরাষ্ট্রও স্বীকৃতি দেয়, অর্থাৎ এটিও সবুজ কালারে চলে গেল। দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশই এটিকে স্বীকৃতি দেয়। ইরান আংশিক স্বীকৃতি দিয়ে থাকে, ভারত স্বীকৃতি দেয় না, পাকিস্তান দেয় না, বাংলাদেশ দেয় না। এখন প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র কেন একে এখন স্বীকৃতি দিচ্ছে? তো যুক্তরাষ্ট্রে অনেক আগেই এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিল, কিন্তু কোনো প্রেসিডেন্টই এই ব্যাপারটিকে অনুমোদন দেননি, কিন্তু জো বাইডেন এসে সেটি করলেন। তো আমরা জানি যে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কিনছে, যার ফলে ডোনাল্ড ট্রাম্প তার উপর, তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। কিন্তু বাইডেনের কথা হলো যে এই যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটি এত কঠোর নয়। অর্থাৎ ট্রাম্পের সাথে এরদোগানের ভালো রিলেশনের ফলে
ট্রাম্প তুরস্কের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেননি, এটি হলো বাইডেনের কথা। এছাড়াও বাইডেন ক্ষমতায় আসার পরে তুরস্কের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ দিকে যাচ্ছে, যার ফলে ধারণা করা হচ্ছে যে তুরস্ককে চাপে ফেলার জন্য বর্তমানে জো বাইডেন এই রিকগনিশন বা এই স্বীকৃতি দিলেন এই আর্মেনীয় গণহত্যাকে। এখন প্রশ্ন হলো যে স্বীকৃতি দিলে সমস্যাটা কি, অর্থাৎ তুরস্কের উপর কি ধরনের প্রভাব পড়বে। দেখুন, এই লাল কালারের অংশটি হলো তুরস্ক। তো তুরস্কের পূর্ববর্তী রাষ্ট্র ছিল অটোমান সাম্রাজ্য, অর্থাৎ অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী রাষ্ট্র হলো তুরস্ক, যার ফলে অটোমান সাম্রাজ্যের কিছু দায় দায়িত্ব তুরস্কের উপর এসে পড়ে। তো সারা বিশ্ব যদি এই ব্যাপারটিকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে তুরস্ক হয়তো একসময় বাধ্য হবে স্বীকার করে নিতে যে এটি গণহত্যা। আর তুরস্ক যদি এটিকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় বা স্বীকার করে, তাহলে তার উপর অনেক ধরনের চাপ আসবে বা অনেক ধরনের বাধ্যবাধকতা আসবে। তাকে হয়তো আর্মেনিয়াকে অনেক ক্ষতিপূরণ দিতে হতে পারে এবং আর্মেনিয়ার কাছে ক্ষমা চাইতে হতে পারে। এছাড়াও তুরস্কের কিছু জায়গাও ছেড়ে দিতে হতে পারে, কারণ আমরা জানি যে তুরস্কের কিছু জায়গায় অনেক আগে থেকেই আর্মেনিয়ানরা বসবাস করত। তো সেটি অনেক পরের ব্যাপার। বর্তমান যে সমস্যা সেটি হলো তুরস্কের যে ইমেজ সারা বিশ্বে সেটি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সে যদি স্বীকার করে যে এটি গণহত্যা, আর্মেনিয়ানদের উপর গণহত্যা চালানো হয়েছিল, তাহলে সারা বিশ্বে তার যে ইমেজ সেটি নষ্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা দেখি যে অনেক সময় তুরস্ক কাশ্মীর নিয়ে কথা বলে। এখন তুরস্ক যদি আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দেয়, তাহলে যখন সে কাশ্মীর নিয়ে কথা বলতে যাবে, তখন ভারত বলবে যে তুমি নিজেই গণহত্যা চালিয়েছো, এখন আবার তুমি কাশ্মীর নিয়ে কথা বলতে আসছো, তোমার তো লজ্জা থাকা উচিত। তার মানে সারা বিশ্বে তুরস্কের মাথা ছোট হয়ে যাবে। অর্থাৎ তুরস্ক কোনো ব্যাপার নিয়েই উঁচু গলায় কথা বলতে পারবে না। সবাই তখন তাকে বলবে যে তুমি নিজেই গণহত্যা চালিয়েছো, তুমি আর কথা কেন বলো। অর্থাৎ তুমি চালাওনি, অটোমান সাম্রাজ্য চালিয়েছে। এখন অটোমান সাম্রাজ্যের বংশধর তুমি, তার মানে এটার দায়িত্ব, এটার দায় দায়িত্ব তোমার উপর এসেও পড়ে। যার ফলে এই ব্যাপারটি নিয়ে তুরস্কও সিরিয়াস। অর্থাৎ তুরস্ক চায় না বিশ্বের দেশগুলো এটিকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়াও তুরস্কের ভেতরেও এটিকে খুব সিরিয়াস ইস্যু হিসেবে দেখা হয় এবং কেউ যদি এই আর্মেনিয়ান হত্যাকাণ্ড নিয়ে কথা বলে, তাহলে তার বিরুদ্ধে মামলাও করা হয়ে থাকে। তাদের যে পেনাল কোড আছে, পেনাল কোডের 301 ধারা অনুযায়ী মামলা হয় ইনসাল্টিং টার্কিশনেস, অর্থাৎ তুরস্কের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য মামলা হয়ে থাকে। যেমন নোবেল বিজয়ী সাহিত্যিক অরহান পামুকের বিরুদ্ধে মামলা হয়েছিল। যার ফলে বোঝা যাচ্ছে যে তুরস্কও এই ব্যাপারটি নিয়ে খুব সিরিয়াস। সে চায় না যে এটি গণহত্যা হিসেবে স্বীকৃতি পাক। তবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই গণহত্যার অভিযোগে কিছু মানুষের বিচার করা হয়েছিল। অর্থাৎ তখনকার অটোমান সাম্রাজ্যের কিছু মানুষের বিচার করা হয়েছিল। অর্থাৎ 1919 এবং 1920 সালের মধ্যে এই বিচার হয়েছিল। তুরস্কেই বিচার হয়েছিল। লোকাল গভর্নর একজনকে সাজা দেওয়া হয়েছিল। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যের নেতৃত্ব দেওয়া 3 পাশা অর্থাৎ 3 পাশা নামে খ্যাত 3 জনকে সাজা দেওয়া হয়েছিল। তারা যদিও ইউরোপে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু ইউরোপে পালিয়ে গিয়েও তারা বাঁচতে পারেননি, কারণ আর্মেনীয়রা গোপনে একটি অপারেশন চালিয়েছিল। সেই অপারেশনের মাধ্যমে 3 পাশার মধ্য থেকে 2 জন পাশাকে হত্যা করা হয়েছিল। এছাড়াও আরও কিছু মিলিটারি ফিগারকে হত্যা করেছিল এই অর্গানাইজেশন, অর্থাৎ আর্মেনীয় খ্রিস্টানদের অর্গানাইজেশন। কারণ কি? কারণ তাদের কথা হলো যে তারা কি করেছে, যে অটোমান সাম্রাজ্যের এই বড় বড় অফিসাররা আর্মেনীয়দেরকে গণহত্যা চালিয়েছে, আর্মেনীয়দেরকে হত্যা করেছে। যার ফলে এই অপারেশন নেমেসিসের মাধ্যমে ওই অফিসারদেরকে হত্যা করা হয়েছে। যেমন ইসরায়েল করেছিল অপারেশন র্যাথ অফ গডের মাধ্যমে, সেটি নিয়েও আমি কথা বলেছি একটি ভিডিওতে। তো বর্তমানে তুরস্ক এবং আর্মেনিয়ার রিলেশন অনেক খারাপ, কারণ আমরা জানি যে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধে তুরস্ক আজারবাইজানকে সাহায্য করেছে এবং আজারবাইজান জয়ী হয়েছে। যার ফলে তুরস্ক এবং আর্মেনিয়ার সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থানে আছে, যদিও কখনোই অফিসিয়াল সম্পর্ক তাদের ছিল না। তো এই ব্যাপারটি গণহত্যা নাকি গণহত্যা নয়, সেটি এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানান। তো এখন এ পর্যন্তই। আশা করছি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন। আমার মূল চ্যানেলটি অর্থাৎ এই চ্যানেলটি এবং প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ পেতে আপনি জানেন কি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।